শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়ের ঐকান্তিক প্রচেষ্টায় বিশেষত ইন্টারনাল কোয়ালিটি অ্যাসেসমেন্ট সেল, ন্যাশনাল ক্যাডেট কর্পস, ন্যাশনাল সার্ভিস স্কিম এবং এই মহাবিদ্যালয়ের যে কালচারাল কমিটি সকলের যৌথ প্রচেষ্টায় পশ্চিমবঙ্গ সরকারের যে ঐকান্তিক অনুপ্রেরণায় আয়োজিত এই পশ্চিমবঙ্গ দিবস উদযাপন অনুষ্ঠানে অধিমঞ্চে বিরাজমান আছেন এই মহাবিদ্যালয়ের সম্মাননীয় অধ্যক্ষ ডক্টর সন্দীপ বাগ মহাশয়। উপস্থিত আছেন আইপিএসসি কোঅর্ডিনেটর শ্রদ্ধেয় ডক্টর অর্ণব ভট্টাচার্য মহাশয়। এছাড়া সুষ্ঠু সংযোজনা করছেন আমাদের বিভাগ মহাবিদ্যালয়েরই শ্রদ্ধেয় অধ্যাপক মহাশয় এবং উপস্থিত উপমঞ্চে বিরাজমান আমাদের এই মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী বৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রী। বিশেষত আজকের এই প্রেক্ষাপট বা এই দিনের মাহাত্ম্য শুরু হয়ে গেছে বলা, এই যে সূচনা লগ্নেই আমরা কিছু না কিছু তার যেটা মুখবন্ধ আমরা পেয়ে গেছি যে পশ্চিমবঙ্গ দিবস, এই দিবস পালন হচ্ছে আজ আমাদের কাছে। তো আমি আজকে প্রথমত বলে নিই যে বক্তা মুখ্য বক্তা এরকম কিছু নয়, কারণ এই টপিকটা এমন আমরা কেউ কিন্তু পড়ে ছোট থেকে এই ইতিহাস পড়ে আসিনি। পরবর্তী সময়ে আমাদের বিভিন্নভাবে আমরা যখনই কোনো অনুসন্ধানাত্মক দৃষ্টিতে বা কোনো স্রোতকে না মেনে স্রোতের বিপরীতমুখী হয়ে যখন কোনো কিছু চিন্তা ভাবনা বা দেখতে গেছি, তখন কয়েকটা বিন্দু আমাদের সামনে এসছে। সেই বিন্দুগুলো নিয়ে আজ আমি মূলত আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই আলোচনায় মূলত তিনটি অংশ আমার আলোচনায় থাকবে। প্রথম অংশ হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস, দ্বিতীয় অংশ হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং তৃতীয় অংশ যেটা আজকের বিষয় আমি বলেছিলাম যে শ্যামাপ্রসাদ মুখার্জি রাজনৈতিক দর্শন, পলিটিক্যাল ফিলোসফি। তো প্রথমেই আমি বলি যে রাজ্য দিবস, পশ্চিমবঙ্গ দিবস হচ্ছে রাজ্য দিবস। এটা আপনারা সকলেই অবগত আছেন। ভারতবর্ষের যে অঙ্গরাজ্যগুলো আমাদের আছে, প্রায় বলবো না প্রত্যেকটি রাজ্যেরই কিন্তু একটা নির্দিষ্ট রাজ্য দিবস আছে। তো প্রত্যেকটি রাজ্য দিবসের পেছনে দেখবেন খুব ভালোভাবে যদি যে প্রত্যেকটা রাজ্য দিবসের পেছনে কিন্তু একটা ইতিহাস আছে। ইতিহাস ছাড়া আমাদের বিকাশের ক্ষেত্রে সংস্কৃতি যতটা গুরুত্বপূর্ণ, আমাদের বিকাশের ক্ষেত্রে রাজনীতি বলুন, সামাজিক প্রেক্ষাপট বলুন যতটা গুরুত্বপূর্ণ, সেটাই কিন্তু ইতিহাস আমাদের সামনে তুলে ধরে। তাই আমরা কোন প্রেক্ষাপটকে নিয়ে আজ পর্যন্ত এই পশ্চিমবঙ্গ দিবস যদি আমরা ইউজ টু হয়ে যেতাম এই দিনটা নিয়ে, তাহলে আজ আমাদের কাছে এইরকম একটা ব্যাপার হতো। আমিও একটা মহাবিদ্যালয়ে কাজ করি, সেখানেও আমরা দেখি যে প্রত্যেকের মধ্যে কেন যেতে হবে, বাধ্যবাধকতা কেন, কিন্তু কারণ কি এই বিষয়টা এখনো আমরা মনে করি যে এই বিষয়টা কোনো একটা সম্প্রদায় থেকে সাম্প্রদায়িক ব্যাপার হয়ে আমাদের কাছে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, চাপিয়ে দেওয়া হচ্ছে। তো আমরা প্রত্যেকেই একটু দেখি যে রাজ্য দিবস আমাদের এর যে পূর্বতন সরকার ছিলেন তারা রাজ্য দিবস হিসেবে যেটা পালন করতেন পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের একটা প্রস্তাব এসেছিল নববর্ষ। তো দেখুন এই যে পরিপ্রেক্ষিতটা, বাংলার উৎপত্তি বলবো না, কেননা বাংলা কিন্তু 1947-এর উৎপত্তি হয়নি। বাংলার ইতিহাস স্যার যেটা বললেন চর্যাপদ থেকে আরম্ভ করে আরো আগে থেকে আমাদের বাংলার যে অস্তিত্ব, বাংলার যে স্থিতি,
কিন্তু আমরা আজ যে এই বাংলায় দাঁড়িয়ে আছি, আমরা আজ যে পশ্চিম বাংলার জনগণ বলছি, আমরা আজ ভারতবর্ষের জনগণ বলছি, এর জন্য কিন্তু আমাদের 1947 সালে ওই দিনটার কথা আমাদেরকে ভাবতে হবে। তো সেই কারণে আমরা যাই হোক না কেন 2023 সাল থেকে আমরা মোটামুটি বিধানসভায় সরকার পক্ষের সম্মতি না থাকা সত্ত্বেও এই বীজটা বপন হয়ে গেছিল। পশ্চিমবঙ্গ দিবস পালনের বীজটা 2018 সালে 2018 সালে কলকাতার কোনো একটা জায়গায় এইটা শুরু হয়েছিল এবং ধীরে ধীরে সেটা বিধানসভা পর্যন্ত 2023 সালে আমাদের গেছে। আজ আমরা 2026 সালে এই স্কুল কলেজে এই প্রোগ্রামটা করছি। শুধুমাত্র আমাদের উৎসাহে নয়, পেছন থেকে আমাদের একটু চাপিয়ে, যেটা বললাম আমি, যে বলা হয়েছে করতে হবে। তো এই হচ্ছে পশ্চিমবঙ্গ। আমরা যদি দেখি আসামে যদি যে রাজ্য দিবস, তাহলে আমরা যদি দেখবো যে আমাদের সেই সময় প্রেসিডেন্সি গুলো ছিল, প্রত্যেকটা প্রেসিডেন্সি দেখবেন, গুজরাটটা কি করে এলো আমাদের মহারাষ্ট্র প্রেসিডেন্সি থেকে, আসামের সেখানে অহোম রাজারা যে ছিলেন সেই অহোম রাজার শাসনকাল থেকে তারা ওই দিনটাকে বহন করছে। কিন্তু আমরা পয়লা বৈশাখটা কিন্তু সেই অর্থে গুরুত্বপূর্ণ নয় যে রাজ্য দিবস পালনের ক্ষেত্রে। কালচারাল আমাদের হেরিটেজ থাকতে, সাংস্কৃতিক ঐতিহ্য আমাদের থাকতে পারে, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট বা আমাদের যে উৎসব এইরকম প্রেক্ষাপটটা আমরা সেখানে দেখতে পাইনি যতটা আমরা এই প্রেক্ষাপটটাতে দেখতে পাচ্ছি। তো আজকে আমরা সেইটাই দেখবো যে পশ্চিমবঙ্গ দিবস কেন, পশ্চিমবঙ্গ দিবসের কি কারণ। না, বিষয়টা একটু ইতিহাসে আমরা যাই। সকলেই আমরা জানি এই ঘটনাগুলো, যে 1905-এ বঙ্গভঙ্গের প্রসঙ্গ, বঙ্গভঙ্গ যখন কেন বঙ্গভঙ্গ করা হলো এবং কেন সেটাকে আবার ফেরত নেওয়া হলো, বঙ্গভঙ্গের যে পরিকল্পনাটা করা হলো 6 বছরের মধ্যে সেটাকে আবার আমরা ফেরত নিয়ে নিলাম। যাই হোক, সে তার পেছনে যদিও আমাদের বাংলার অনেক মহাপুরুষরাও কিন্তু তার সাথে যুক্ত ছিলেন। তো আমরা সেটাই দেখবো যে 1905-এ লর্ড কার্জনের দ্বারা আমরা বঙ্গভঙ্গ করলাম। তো ভারতবর্ষ এমন একটা দেশ যেটা আমরা অখণ্ড ভারতের কল্পনা করি, অখণ্ড ভারত। এই ভারত খণ্ডিত হতে 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 সেই শ্রীলঙ্কা বলুন, সেই মায়ানমার বলুন, সেই আমাদের বাংলাদেশ বলুন, বা শেষে যেটা আমরা পাকিস্তানের প্রসঙ্গ আসবো, এছাড়া বিভিন্নভাবে নেপাল থেকে আরম্ভ করে এই খণ্ড অখণ্ড ভারতের স্বপ্ন কিন্তু সচরাচর আমরা দেখিনি। আমরা ভারতীয়রা অখণ্ড ভারতের স্বপ্ন দেখিনি। তাই আমি মঙ্গলাচরণে যেটা বললাম যে হিমালয় পৃথিবী, সেটা তাহলে আমরা যে এই শশা করা যে ভারতবর্ষকে যেটা আমরা কল্পনা করেছিলাম, সেই ভারতবর্ষ কিন্তু খণ্ডিত হতে হতে শেষে আমরা যেখান থেকে আমি আজকে শুরুটা করতে চাইছি 1905-এর বঙ্গভঙ্গ প্রসঙ্গ। তো সেই বঙ্গভঙ্গটা আমাদের প্রয়োজনীয়তা কেন এলো বা বঙ্গভঙ্গ কেন হলো, লর্ড কার্জনের যেটা ব্রিটিশদের ষড়যন্ত্র তো অবশ্যই, কেননা ব্রিটিশরা কোনো শাসকই চায় না, শাসকের পলিসিটাই হচ্ছে যে ভেঙে দাও একটা শক্তিকে, যদি আমরা যত খণ্ড খণ্ড করতে পারবো সেই শক্তিটা দুর্বল হয়ে পড়বে, তার ফলে তারা কিন্তু আমার সাথে তেড়ে উঠবে। তো তার ফলেই আমরা বঙ্গভঙ্গ এবং পরবর্তীতে 1911-তে বঙ্গভঙ্গ রদ হল। তো এই যে সময়টা, এটা একটাকে বলা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল যেটা বলা হয়। তো এই ডিভাইড অ্যান্ড রুল নীতি ভারত শাসনের জন্য প্রতিষ্ঠা হল। এটাতেও আমি বলবো যে প্রেক্ষাপট যদিও ছিল, অনুশীলন সমিতি বলুন বা বিভিন্ন সমিতি, তারা স্বদেশী আন্দোলন তারা যেরকম করেছিলেন, তার পেছনে ফেরত নেওয়ার পেছনে আরো একটা ষড়যন্ত্র কিন্তু তার মধ্যে ছিল। কেন বঙ্গভঙ্গটা যদি রদ না হতো তাহলে মুসলিম লীগটা তৈরি হতে পারত না। মুসলিম লীগের যে উৎপত্তিটা ওই পিরিয়ডটার মধ্যে আমরা দেখব। তো 1906-এ ভারতবর্ষে মুসলিম লীগ প্রতিষ্ঠার পর আমরা বিভিন্ন সাম্প্রদায়িক সমস্যার যে সম্মুখীন হতে শুরু করি। আমরা দেখব তৎকালীন ভাইসরয় ছিলেন মার্লিন মিন্টো। তিনি ওই
ঢাকার যে নবাব তৎকালীন সালিমুল্লাহকে মুসলিম লীগ গঠনের জন্য 6 লক্ষ টাকা সাহায্য করেছিলেন, যে মুসলিম লীগ গঠিত হোক তার জন্য 6 লক্ষ টাকা তিনি সাহায্য করেছিলেন। কেন করেছিলেন? মূল লক্ষ্য কি ছিল না, প্রথমত তাদের লক্ষ্য ছিল হিন্দু জাতীয়তাবাদী চেতনা যেটা, ওইটাকে ধ্বংস করে দেওয়া। দ্বিতীয়ত কি না, মুসলমানদের স্বতন্ত্র যে সুযোগ যাতে তাদের বৃদ্ধি হয় সেই জায়গাগুলো তৈরি করার জন্য অত্যন্ত চিন্তা ভাবনা মাথায় নিয়ে এই মুসলিম লীগের গঠন। তো এই মুসলিম লীগ তো গঠন হলো, তারপরে তার কার্যপ্রবাহ আমরা দেখলাম। তো শ্যামাপ্রসাদ মুখার্জির মতো একজন মানুষ যার বাড়িতে কখনো রাজনীতি প্রবেশই করেনি, যদি আপনারা দেখবেন যে তার পিতা, আমরা জানি বাঘের ছেলে বাঘ হয়, কিন্তু বাঘের ছেলে সিংহ বলে আমরা বলি, যাই হোক, তাহলে আশুতোষ মুখার্জির কথা দেখুন। আর আমরা তার প্রচন্ড একজন একাডেমিশিয়ান লোক, যিনি পড়াশোনা যদি আশুতোষ মুখার্জি একজন ভালো ম্যাথমেটিশিয়ান হতে পারতেন, আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি এত অল্প বয়সে ক্যালকাটা ইউনিভার্সিটিতে অধ্যাপক হলেন। প্রথমে কিন্তু পার্ট টাইম অধ্যাপক হিসেবে 1929 সালে তিনি জয়েন করেছিলেন এবং 1934 সালে প্রথম সর্বকনিষ্ঠ ভাইস চ্যান্সেলর হলেন ক্যালকাটা ইউনিভার্সিটি। তাহলে এইরকম একাডেমিশিয়ান একজন, তার রাজনীতিতে আসার কি দরকার ছিল? রাজনীতিতে আসার কোনো প্রয়োজন কিন্তু তার ছিল না, প্রেক্ষাপটও ছিল না, কিন্তু তিনি এলেন পরিস্থিতির চাপে। আমরা দেখবো যে আমাদের যখন 30-এ ব্রিটিশ সরকার যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট করলেন যে ধর্মের ভিত্তিতে নির্বাচনটা হবে কিসের ভিত্তিতে? না, ধর্মের ভিত্তিতে। আমরা সাম্প্রদায়িক কথা যারা বলেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে, একটু ভাবনা চিন্তা করবেন, আমরা এই সাম্প্রদায়িক ব্যাপারটা নিয়েই একটু চিন্তা ভাবনা করা আমাদের দরকার বলে আমার মনে হয়। একজনের ব্যাপার বললে সেখানে আমরা সাম্প্রদায়িক বলি না, কিন্তু ঠিক যখন উল্টোটা হয়ে যায় তখনই সাম্প্রদায়িক হয়ে যাই আমরা। এই যে ব্যাপারটা, সাম্প্রদায়িক যে ডেফিনেশনটা আমাদেরকে একটু চিন্তা ভাবনা করার কথা আমি বলবো। 35-এ আমরা কি দেখলাম না, ভারত শাসন আইন যেটা, সেটা আমরা হিন্দু মুসলিম এবং তফসিলদের জন্য সংরক্ষণ করা হলো। 37-এ নির্বাচন আমাদের। তো সেখানে আমাদের আইএনসি, দেখুন এই যে আমাদের নির্বাচনের কথা আমরা বলছি, 37 যেটা নির্বাচন, 3 ফেজে নির্বাচন। আপনারা প্রত্যেকেই জানেন 3টে ফেজে আইনসভায় যে নির্বাচন, আর 37-এ যেখানে ভোট হলো আইএনসি, মুসলিম লীগ আর কৃষক প্রজা পার্টি, যেটা ফজলুল হকের যে আমরা দলটা কাজ। তো ওই যে সময়টাতে আমরা দেখব যে শ্যামাপ্রসাদের প্রসঙ্গ সেখানে এলো, কেন তিনি রাজনীতিতে এলেন। তো শ্যামাপ্রসাদের এইবারে আমরা একটু দেখি যে 11-তে কি হলো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের যে চরম রূপ লাভ করলো, হিন্দুদের মধ্যে যে তীব্র হিন্দুদের বিরোধিতা, স্বদেশী আন্দোলন, এই ব্যাপারগুলো হওয়ার ফলে আমরা বিভিন্ন সন্ত্রাসমূলক কার্যকলাপ ও সাম্প্রদায়িক দাঙ্গা ব্রিটিশ সরকারকে কিন্তু ধীরে ধীরে চাপে ফেললো। ফলস্বরূপ তিনি ব্রিটিশ সরকার বাধ্য হলেন যে যেটা বাধ্য হলেন যে রদ করতেই হবে। তো এইটাকে বলা হচ্ছে যে মূলত কংগ্রেসকে সন্তুষ্ট করার জন্য এই রদটা করা হলো, এবং পরক্ষণে কি করা হলো যে রদ তো হবে কিন্তু রাজধানী স্থানান্তর হয়ে যাবে। কেন? তারা বুঝেছিলেন যে বাংলায় থেকে কিন্তু এই কাজটা করা যাবে না, তাহলে দিল্লিতে তখন আমরা বাংলায় জন্মানো যে জাতীয়তা আন্দোলন সেটাকে দুর্বল করতে হবে, আর দিল্লিতে তখন যে মুসলিম লীগের বা মুসলমানের যে আমাদের নাম্বার অফ যে সিটিজেন, সেটা আমাদের সেখানে সেন্টার ছিল, তাই তাকে যদি আমরা রাজধানী করি তাহলে সেখানে তাদেরকে আমরা সন্তুষ্ট করে রাখতে পারব। তাই আমরা দেখব যে বঙ্গভঙ্গ বাতিলের নির্দেশ ভারতে সেটা কার্যকর হলো জানুয়ারি 12-এ, আর কংগ্রেস নেতারা ব্রিটিশকে স্বাগত জানালেন। আমরা সেখানে অম্বিকা চরণ মজুমদারের সেখানে সভাপতিত্ব দেখব। এই
ব্যাপার, উগ্রপন্থী হিন্দুরা তাকে হিন্দু জাতীয়তাবাদের বীজ বলে যাকে মনে করলেন, তো সেখানেই আমাদের মুসলমানরা এই সিদ্ধান্ত কিন্তু প্রত্যাখ্যান করলেন। ঠিক আছে, আপনার সঙ্গভঙ্গ রদ হলো, এইটা কিন্তু তারা চাননি। যেটা আমরা বলি ওরা এক বৃত্তে দুটি কুসুম, বা এপার বাংলা ওপার বাংলা, হ্যাঁ, আমাদের বহু সিনেমা, বহু লেখালেখি। আচ্ছা দেখুন তো, আমরা যেভাবে ওইটা চাইছি, ওই দিক থেকে কি সেই রকম চাহিদাটা এসেছিল, সেই রকম প্রেম প্রীতি ভালোবাসাটা এসেছিল? না শুধু আমরাই একচেটিয়া ভালোবেসে গেছি উনাদেরকে, আমরাই শুধুমাত্র চেয়েছি উনাদের? তো এই প্রসঙ্গগুলোতে আমরা দেখব যে আমাদের ব্রিটিশকে স্বাগত জানানো পরোক্ষে এটা, আর উগ্রপন্থী হিন্দু বলে যাকে আমরা বলছি তারা হিন্দু জাতীয়তাবাদের বিজয় বলে কেউ কেউকে মনে করলেন এই যে রথটা। কিন্তু মুসলমানরা যখন প্রত্যাখ্যান করলেন কেন? না তাদের সবসময় স্বপ্ন ছিল যে স্বতন্ত্র আমাদের একটা রাষ্ট্র হবে, স্বতন্ত্র রাষ্ট্র, যেটা স্বপ্নের পূর্ববঙ্গ আবার তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হলো। তাই তাদের মধ্যে কিন্তু সেই অসন্তোষটা থেকেই গেল। এখানেই বাংলার হিন্দু মুসলমানের মধ্যে কিন্তু ফাটল শুরু হলো। এখানেই, তার আগে কিন্তু সহাবস্থান ছিল, সুন্দরভাবে বঙ্গভঙ্গ হয়েছিল, কিন্তু ফেরত নিয়ে আসা তার মধ্যে কিন্তু যথেষ্ট রাজনৈতিক প্রেক্ষাপট ছিল, যদিও তার অনেকাংশে সেটা মানে পরিচালনা করেছিলেন ব্রিটিশরা। তো মুসলিম লীগ শক্তিশালী হলো, তাই নিজস্ব সংগঠন তাদের গঠিত হলো। এরপরে আমরা পরের প্রসঙ্গতে একটু দেখব যে আমরা শ্যামাপ্রসাদের যে প্রসঙ্গ আমরা সেখানে বললাম, সেই প্রেক্ষাপটে তিনি মনে করলেন যে রাজনীতিতে আসা এবারে প্রয়োজন আছে। তো শ্যামাপ্রসাদ সেখানে আমরা দেখব যে বিভিন্ন নেতাদের দ্বারস্থ হলেন, যে মুসলিম লীগের যে শাসন ব্যবস্থা, মুসলিম লীগের যে স্বৈরাচারী শাসন, তার ফলে হিন্দুদের অবস্থাটা কিন্তু ভালো জায়গায় নেই। তাছাড়া বঙ্গভঙ্গের আমাদের ভারত ভাগের প্রসঙ্গ যখন আসছে, ভারত ভাগের প্রসঙ্গ তখন দৃঢ় হয়ে গেছে যে কাকে নিব আমরা, না পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গ। তাহলে এই দুটো রাজ্যকে তারা মানে তখন কিন্তু আমরা দেখবো যে এই দুটো প্রদেশকে তারা তখন মানে নেওয়ার জন্য চেষ্টা করলেন। তো পাঞ্জাবের কিছু অংশ নিব, কিন্তু বাংলার পুরো অংশ নিব, এই যে ব্যাপারটা। তাহলে আপনারা যদি, আমি এখনো বলছি, আমাদের ভাগ কিন্তু টোটালি ধর্মের প্রেক্ষিতে হয়েছিল। ধর্মও বলবো না, ধর্ম শব্দটা একটু অন্য, যে একেবারে সম্প্রদায় ভিত্তিতে হয়েছিল। ধর্ম নয়, সম্প্রদায় ভিত্তিতে আমাদের এই ভাগাভাগিটা হয়েছিল। তো ভাগাভাগি যদি হয়, আমরা ভারত ভাগ কেউই চাইনি, খণ্ডিত ভারত খণ্ডিত হতে হতে আর কেউ আমরা চাইনি। কিন্তু শ্যামাপ্রসাদ যখন লক্ষ্য করলেন যে না, আর সম্ভব নয়, ভারত ভাগটা অনিবার্য, তাহলে তখনই সেই অস্ত্র দিয়ে তিনি বাংলার ক্ষেত্রে ডিফেন্ড করতে গেলেন, যে যদি ওখানে আমরা হিন্দু মুসলিম এই বিচারে ভাগ করছি, বাংলায় তাহলে নয় কেন, বাংলাটা পুরো কেন? কারণটা হচ্ছে ওদের পাখির চোখ ছিল কলকাতা, কলকাতাটাকে কিন্তু আমাকে নিতে হবে। কলকাতা ছাড়া আমরা দেখবো যে কি বলছে, মদ যে আমাদের মথের প্রসঙ্গ একটা আমরা দেখেছি, হ্যাঁ, যে বলে ওটা মদ কাটা যে মানে কি বলে দিয়েছে ইংলিশ কোডটা, হ্যাঁ হ্যাঁ, মথে কাটা যে অংশটা আমরা নেব, হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই, যে আমরা কলকাতা ছাড়া এর অস্তিত্বটা হচ্ছে আমাদের এইরকম। হ্যাঁ হ্যাঁ, মদ ইটেন পাকিস্তান, তার মদ, সেটাই বলছি যে মদ কাটা পাকিস্তান, আমরা মদ ইটেন পাকিস্তান, মদে খেয়ে নেওয়া পাকিস্তান আমার দরকার। তার মানে এতটাই তারা কলকাতাটাকে নেওয়ার জন্য মানে চেষ্টা করেছিলেন। তো যাই হোক, আমরা সেখানে দেখব যে সেখানে প্রথমেই শ্যামাপ্রসাদ তার ওই আন্দোলনের প্রেক্ষিতে শরৎ ঘোষ এবং সুভাষ বোসকে কিন্তু অনুরোধ করেছিলেন যে এই বিষয়টাকে একটু ভাবনা চিন্তা করা। কিন্তু পরবর্তী ক্ষেত্রে কংগ্রেস তো দ্বিধা বিভক্ত হলো, সুভাষ বোস তখনই নিজেই তো তার অস্তিত্ব নিয়ে তিনি ফরওয়ার্ড ব্লক করেছেন, হ্যাঁ। তারপরে ব্রিটিশরা তখন, তারপরে কি হলো যে ঢাকা, চট্টগ্রাম, কৃষ্ণনগরে যে হিন্দুদের উপর যখন প্রচন্ড অত্যাচার, তখন ব্রিটিশরা কিন্তু চুপ থাকলেন।
তারপরে কি কি পরপর করে করলেন, শিক্ষায় বৃত্তি কাদের জন্য হলো না, মুসলিমদের জন্য শিক্ষায় বৃত্তি প্রদান শুরু করলেন। এরপরে এই যে তোষণের যে শাসন, তোষণ যে শুরু হলো, আমরা তার পরপর ঘটনাগুলো দেখব। যে তারপরে একটা দীর্ঘ সময় 1946-এ আমরা গ্রেট ক্যালকাটা কিলিং যাকে বলি, এই গ্রেট ক্যালকাটা কিলিংটা তারা কিন্তু দেখলেন যে অনুনয় বিনয় আইনের দ্বারা যখন আমরা এই বাংলাটাকে আমরা এই মানে আলাদা করে নিতে না পারছি, তখনই তারা ডিক্লেয়ার করে দিলেন, যে ডিক্লেয়ার করলেন যে আমরা যেন তেন প্রকারে, অর্থাৎ আমরা ওপেন ফাইট করব, আমরা ওপেন। তো সেইটা আপনারা প্রত্যেকেই জানেন, একটা দিনে সরকারিভাবে যদি ঘোষিত হয় প্রায় আমাদের 10,000-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছিল। শুধু বেছে বেছে হিন্দুদের হত্যা করা হয়েছিল, বেছে বেছে হিন্দুদের নিধন, হিন্দু নিধন যজ্ঞ শুরু হয়েছিল সেই সময়। তো সেখানে তারপরে সব শেষ, মহাত্মা গান্ধী গেলেন কোথায় না, নোয়াখালীতে। যাই হোক, সেখানে নোয়াখালীতে আমাদের হিন্দুদের পরম আরাধ্য দেবী লক্ষ্মী, কোজাগরী লক্ষ্মীর যে পুজো যেই দিন হয় সেই দিনই তারা টার্গেট করলেন এবং হিন্দু মহিলাদের ধর্ষণ, স্বামীর সামনে মানে স্ত্রী পুত্রের সামনে তার স্বামী বাবাকে হত্যা, এই ধরনের যে গণনিধন, এই যে ওই কার্যক্রমগুলো তারা করতে লাগলেন, আজরাইল বাহিনী প্রভৃতি। তো তারপরে আমরা দেখব যে সাম্প্রদায়িক যে প্রসঙ্গগুলো আসছে, তো সেখানে 1947 বলুন, 50 বলুন, 71 বলুন, 92 বলুন, সমস্ত ঘটনাগুলোকে যদি আপনারা দেখবেন, আমি বলতে বাধ্য হচ্ছি যে আমরা এই শাসন ব্যবস্থায়, মুসলিম লীগ বলুন বা যাই বলুন, কোথাও কিন্তু সুষ্ঠু শাসন ব্যবস্থা নেই। প্রায় আপনারা লক্ষ্য করবেন যে হিন্দু হত্যা কিন্তু পরিকল্পনা প্রসূত, হঠাৎ করে হয়ে যায়নি যে হঠাৎ করে আমরা মুভমেন্ট করলাম, হঠাৎ করে আমাদের এই বিদ্রোহটা ছড়িয়ে গেল না, পরিকল্পিতভাবে ধর্মের দোহাই দিয়ে নৃশংস এই হত্যাগুলো হয়েছিল। 1910 থেকে 37, এই দীর্ঘ 27 বছর আমরা দেখবো তৎকালীন সময় আন্দামানের সেলুলার জেলে বন্দী ছিলেন কে তখন না, আমাদের সাভারকার। আচ্ছা, আমরা যদি বলি যে ধর্ম নিয়ে আমাদের ভাব হচ্ছে, সাভারকার কোন ধর্মের ছিলেন কেউ বলতে পারবেন? সাভারকার নাস্তিক ছিলেন, ঘোষিত নাস্তিক ছিলেন কিন্তু সাভারকার। কিন্তু সেই সাভারকারও এক সময় এসে, এখানে একটু বলে নিই যে হিন্দু শব্দটা কিন্তু কোথাও, হিন্দু শব্দটার মধ্যে কোথাও দেবতা পূজন বা শুধুমাত্র আরাধনা, জপ, ধ্যান নেই। হিন্দু কোনো একটা, মুসলিম ধর্ম আর হিন্দু ধর্ম, এই দুটো ধর্মকে দু জায়গায় দাঁড় করানো যায় না। হিন্দু হচ্ছে একটা সংস্কৃতি, হিন্দু কোনো ধর্ম নয়। হিন্দুর মধ্যেই আপনি বৌদ্ধ পাবেন, হিন্দুর মধ্যেই আপনি জৈন পাবেন, হিন্দুর মধ্যেই আপনি শিখ পাবেন, প্রত্যেকটা। তাহলে হিন্দু হচ্ছে একটা সংস্কৃতি, যেটাকে আমরা সনাতন সংস্কৃতি বলি। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ কোথাও একবার হিন্দু শব্দ বলেননি, হিন্দু শব্দ কোথাও পাবেন না। কেন? ওই যে আমাদের একটা, আমরা তো এখন ওই ইতিহাস নিয়ে না, তাই আমরা রিলিজিয়ান কাকে বলে, রিলিজিয়ানের বাংলা অর্থ সুন্দরভাবে নিঃসন্দেহে চোখ বন্ধ করে রিলিজিয়ান মানে ধর্ম বলে দিই, তাই না? তো আমরা যদি দেখবো রিলিজিয়ান, সম্প্রদায় আর ধর্ম তিনটেই কিন্তু আলাদা। যদিও রিলিজিয়ান আর সম্প্রদায়ের মধ্যে কিছুটা, পুরোটা নয়, কিছুটা তাদের মধ্যে সাদৃশ্য আছে, কিন্তু ধর্ম সম্পূর্ণ আলাদা। কেননা ধী ধাতু থেকে ধর্ম শব্দ এসছে, ধারণা ধর্ম ইত্যাহু বলা হচ্ছে, কর্তব্য অর্থে ধর্ম শব্দ ব্যবহার করা হয়েছে, আচার অর্থে ধর্ম শব্দ ব্যবহার করা হয়েছে। আমাদের যে বসুধৈব কুটুম্বকম, এটাই হচ্ছে আমাদের হিন্দু সংস্কৃতি। বসুধৈব সংস্কৃতি কুটুম্বকম, পৃথিবীটা, এই বিশ্বটা আমার পরিবার। এখন বলবেন যে যদি বিশ্ব আমাদের পরিবার হয়, তাহলে শ্যামাপ্রসাদ কেন কাটতে চাইলেন? সেখানে এই প্রসঙ্গটা আমাদের আসবে, যে যদি আমরা সেই সংস্কৃতি নিয়ে চলি, তো প্রসঙ্গটা সেখানেই যায় যে সাভারকার যখন লন্ডনে ভারতের পক্ষে যে পক্ষ নেওয়ার জন্য যখন তার জেল হলো এবং তিনি ছাড়া পেলেন, দিয়ে 1914-তে তিনি হিন্দু মহাসভায় যোগ দিলেন। আর 1939-এ সেই হিন্দু মহাসভার সভাপতি হলেন কে না,
ওখানে যে মদন মোহন মালব্য যিনি প্রতিষ্ঠা করলেন, তার সভাপতি হলেন সেই বীর সাভারকার। তো শ্যামাপ্রসাদ তার সাথে ঘটনাচক্রে যুক্ত হলেন। 1939-এ হিন্দু মহাসভার অধিবেশন কলকাতাতে হয়েছিল, সেখানে শ্যামাপ্রসাদ যোগ দিলেন। তো তখনও কিন্তু শ্যামাপ্রসাদ এই যে হিন্দু হওয়ার জন্য, তার আগেও দেখবেন বিভিন্ন জায়গায় যখন রিফিউজি বলুন, উদ্বাস্তুদের বিভিন্নভাবে সাহায্য, খাওয়ানো, সকলকে কিন্তু তিনি সাহায্য করেছেন, কারোর জন্য আলাদা করেননি। ক্যালকাটা ইউনিভার্সিটির ভিসি থাকার সময়ও কিন্তু তিনি সকলের জন্য কাজ করেছেন। তো সেখানে শ্যামাপ্রসাদ তিনি যোগ দিলেন হিন্দু মহাসভায়, কারণ তিনি বুঝলেন যে মুসলিম লীগ যখন প্রতিষ্ঠা হয়েছে, তাকে ঠেকাতে বলে এইরকম প্যারালালি কোনো একটা সংগঠন ছাড়া সেটা সম্ভব নয়, কোনো একক প্রচেষ্টায় সেটা সম্ভব নয়। তো কংগ্রেসের উদাসীনতা, আর আমরা দেখব যে যতই যাই হোক গান্ধীর কাছে, জিন্নাহর কাছে গান্ধীর যে আত্মসমর্পণ, এটাও আমাদের উল্লেখ করতে হবে। কংগ্রেস হিন্দুদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা যতটা আমরা উদ্বুদ্ধ করতে পেরেছিলাম, তার কিন্তু সত্য, কিন্তু মুসলিমদের মধ্যে পাকিস্তান রূপ যে জাতীয় চেতনা সেই জাগ্রত হয়ে গেছিল, সেটা থেকে কিন্তু দূর করতে পারেনি। কংগ্রেস কিছু করেনি আমরা বলবো না, কংগ্রেস স্বাধীনতা আন্দোলনে একেবারে ফোরফ্রন্টে কাজ, সামনে সারিতে কাজ করেছে, কিন্তু ঠেকানোর জন্য কখনো তারা চেষ্টা করেননি। শ্যামাপ্রসাদ দেখলেন, আরে এখানে আমরা শুধু দেশ 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 করে যাব, আর একজন দেশকে শুধু শোষণ করে যাবে আর একটা শ্রেণীর মানুষ, তা তো হতে পারে না। তাহলে কংগ্রেসের এই জায়গায়, এই পলিসিতে তার সমস্যা। তো তিনি ব্রিটিশ বিরোধিতা করে স্বাধীনতা অর্জন কখনোই সম্ভব নয়, এটা তিনি বুঝতে পেরে গেছিলেন। কেননা আমরা ভারতবর্ষ, আমাদের সংস্কৃতি, আমাদের জাতীয়তাবাদী সংস্কৃতি, আমরা জানি যে ভারতবর্ষ প্রতিষ্ঠিত হয়ে সংস্কৃতি তথা কালচার আর সংস্কৃতি, মানে কালচার আর সংস্কৃতি ল্যাঙ্গুয়েজ, এই ছাড়া ভারতের ডেভেলপমেন্ট সম্ভব নয়। তাছাড়া ভারতবর্ষ পুরোটাই ডিপেন্ড করছে, আপনারা যাদের যে মনীষীদের, মহাপুরুষদের কথা আপনারা বললেন, বলে গেলেন, প্রত্যেকের মধ্যে কিন্তু জাতীয়তাবোধ ছিল। আমরা 150 বছর পালন করছি বন্দে মাতরমের, প্রত্যেকের কথা, স্বামীজির কথা বলুন, বিশ্বের দরবারে তার যে ভাষণ, তার যে বক্তব্য, সেখানেও তিনি হিন্দু কথা বারবার বলেছেন, কিন্তু সেই হিন্দু অর্থে একেবারে সংকীর্ণ ধর্মকে বোঝাতে চাননি। হিন্দু শব্দ তিনি সকলকে বলেছেন যে আমার এই সনাতন সংস্কৃতিতে যারা আসবে সকলেই কিন্তু তারা হিন্দু। তো এই জায়গায় আমরা জাতীয়তাবাদ আবশ্যক, সেখানে 40 থেকে 44 বঙ্গীয় হিন্দু মহাসভার যে কার্যকারী সভাপতি সেখানে করা হলো, তাকে আমাদের বাংলা থেকে শ্যামাপ্রসাদ মুখার্জিকে। তো তখনই আমরা আরেকটা তারকেশ্বরের সভার কথা, যেখানে যার স্মৃতিতে আজকের আমাদের এই সভা করছেন সম্মাননীয় আমাদের প্রধানমন্ত্রী আসছেন, মুখ্যমন্ত্রী গেছেন, তো সেখানে আমাদের সেই সভা তারই ইতিহাসকে সাক্ষ্য বহন করছে, তারকেশ্বরের সভা। তো লর্ড মাউন্টব্যাটেন দেশভাগের যে পরিকল্পনা করে এলেন, শ্যামাপ্রসাদ সেটা বুঝলেন যে আর কিন্তু আটকানো সম্ভব নয়, কেন তাকে পাঠানোই হয়েছে এই কাজে, যে দেশভাগ অনিবার্য। তাহলে অনিবার্য যখন সেখানে, আর তার পক্ষে দেশভাগ আটকানো সম্ভব নয়, তাহলে আমার দ্বারা যেইটুকু করা সম্ভব বা যেটা করতে হবে, কেন না তার কারণ হচ্ছে, যদি আমার নোয়াখালীর মতো ঘটনা ঘটতে পারে, গ্রেট ক্যালকাটা মিটিং এর মতো ঘটনা ঘটতে পারে, তাহলে সেই শাসনে, সেই সম্প্রদায়ের শাসনে যদি আমাদের এখানে একটা ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল, হিন্দু পিপল সেখানে থাকে, তারা কিন্তু আজ কোথায় থাকবে, কোথায় থাকতাম। আজকে নাম্বারটা আপনারা দেখুন তো, সংখ্যাটা আমাদের দেশ ভাগের সময় রেশিওটা দেখুন কত ছিল, কার কত ছিল, আর এখন কার কত আছে, আপনারা শুধু দেখবেন। তাহলে এখানে আমাদের যে ভারতের 562টি রাজ্য বা ছোট ছোট তখন প্রদেশ ছিল, কংগ্রেস বলেছিল কোন প্রদেশ যদি ভারতের সাথে সেই সময় যুক্ত হতে না চায়, তাহলে সেখানে আমরা কোনো বাধ্যবাধকতা রাখবো না। তো ধর্মের ভিত্তিতে মুসলমান, তাহলে তারা মানে ভাগ করতে চেয়েছিল, যেটা দুটো আমরা প্রদেশের কথা বললাম, পাঞ্জাব আর বাংলা। তার মধ্যে সংখ্যাগরিষ্ঠ হিন্দু যে জায়গাগুলো, সেই সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের
সেটা তো মুসলমান যদি পাকিস্তান নামক যে যাই হোক তখন যে বঙ্গ বিভাগের যে দেশটা আলাদা স্বতন্ত্র দেশ হতে যাচ্ছে, সেখানে শ্যামাপ্রসাদ বুঝলেন ওদেরকে পাঠানো যাবে না, কেন আমাদের সংস্কৃতি বিপন্ন হয়ে পড়বে, অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। তো তখনই শ্যামাপ্রসাদ তখনই তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন, আমরা দেখব যে সুরাবর্তীর ব্যাপার যেটাকে আমরা জানি, যে কথাই বললেও আমাদের কম বলা হয় না। তো অখণ্ড যে বাংলার কথা তারা ঘোষণা করলেন, তার সাথে আমার পায়ে পা মেলালেন আমাদের শরৎ ঘোষ, বিভিন্ন আরো কয়েকজন আছেন। তো বাংলার যে পশ্চিম অংশ আর পাঞ্জাবের পূর্ব এই অঞ্চলের হিন্দুরা পাকিস্তানে যোগ দিতে কিন্তু তারা চাননি। তার ফলেই আপনার তখনই দেখুন এখানে এদিকে আন্দোলন চলছে আর এদিকে সব ম্যাপ বানানো হয়ে যাচ্ছে, যে যার মতো করে ম্যাপ বানানো হয়ে যাচ্ছে, কোন ম্যাপ কিভাবে আমরা কোথায় থাকবো। তো যাই হোক কংগ্রেস কমিউনিস্ট সকলেই সেখানে ছিলেন। তো এখানে যে 1/3 যে বাংলা যেটা পশ্চিমবঙ্গ আমরা বলছি, সেখানে 1/3%। তো সেখানে ভোটের যে মূল যে সংখ্যাটা আমরা পক্ষ বিপক্ষ বিধান পরিষদের মধ্যে, তখন তো মুখ্যমন্ত্রী বলে কেউ না, প্রধানমন্ত্রী তখন আমাদের একটা ব্যাপার সেখানে ছিল। তো সেই জায়গায় 1900 পরবর্তী ক্ষেত্রে আমরা যখন পক্ষে বিপক্ষে যখন আমাদের এই বিলটা যে হলো 47-এর 20 জুন আমরা দেখছি আইনসভার সদস্যরা যৌথ অধিবেশনের মাধ্যমে মুসলিমরা যৌথ বাংলা তারা চাইছেন। তো সেখানে ভোটের মাধ্যমে এই পৃথক বাংলার যে অমুসলিমরা পৃথক বাংলায় থাকবেন। তো পশ্চিমবঙ্গের যে আত্মরক্ষায় এর দ্বারাই আমরা মূলত দেখব। তাহলে এখানে কি মূল যে প্রণিধানযোগ্য যে বিষয়, আজকের দিনটা কেন আমরা স্মরণ করে রাখতে চাইছি, যে আজকের দিনটা যদি না থাকতো, এন্টায়ার বাংলাটা যদি আমাদের তাদের সাথে আমরা যুক্ত হতাম, তাহলে আমাদের অস্তিত্বটা বিপন্ন হতো। আজ আমরা কোথায় থাকতাম, এই পশ্চিমবঙ্গ কোথায় থাকতো, এই পশ্চিমবঙ্গের শুরুই হতো না। পশ্চিমবঙ্গ নামক কোনো অঙ্গরাজ্য ভারতের সাথে থাকতোই না। আর ভারতের সংস্কৃতির জন্য আমরা যে গর্ববোধ করছি, ভারতের কৃষ্টি, ভারতের সংস্কৃতি, ভারতের সভ্যতা, এইটার জন্য আমরা যে গর্ববোধ করছি, সেই গর্ববোধটা কিন্তু আমরা করতে পারতাম না। এখানেই শ্যামাপ্রসাদের আমরা দেখব যে কৃতিত্ব। যদিও শ্যামাপ্রসাদ শুধু একা ছিলেন না, শ্যামাপ্রসাদের সাথে বহু বিশিষ্ট বর্গ সেখানে যুক্ত ছিলেন। আমাদের ঐতিহাসিক সুনীতি কুমার আমাদের লিঙ্গুইস্টিক্স যে সুনীতি কুমার চ্যাটার্জি থেকে শুরু করে বিভিন্ন তৎকালীন সমাজের যারা প্রসিদ্ধ গণ্যমান্য মানুষ, তারা কিন্তু তাদের সাথে যোগ দিয়েছিলেন। আর সেই যে সংখ্যা, সেই যে ভোটাভুটি, যেটা আমরা এখনো বলি যে 58 আর 21, এই 58-21 এই জায়গায় আমরা আজকে দাঁড়িয়ে আছি। এই 58-21, যদিও এই কথা বলে রাখি, তৎকালীন এই যে আমাদের 58-এর মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ যে ভোটগুলো, দুটো আমরা বাঙালির থেকে 3টে ভোট ছিল, তার মধ্যে কিন্তু যেরকম শ্যামাপ্রসাদ ছিলেন, সেরকম আমাদের প্রয়াত জ্যোতি বসু মুখ্যমন্ত্রী, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার ভোটও কিন্তু সেখানে অন্তর্ভুক্ত ছিল। তো যাই হোক, এই জায়গাগুলোতে আমরা দেখবো যে মূলত ভাগটা কিন্তু, যে যদি আমাদের ভারত ভাগটা দ্বিজাতি তত্ত্বের উপর হয়, তাহলে পশ্চিমবঙ্গ ভাগটা কেন দ্বিজাতি তত্ত্বের উপরে হবে না, এইটাই হচ্ছে ওনার বলার মূল জায়গা ছিল। ওনার যে যুদ্ধের যে বলতে গেলে মূল উৎস ছিল যে দ্বিজাতি তত্ত্ব। এখন আপনারা বলবেন যে স্বাধীনতার পরে, আচ্ছা পাঞ্জাবে তো এত গন্ডগোল হয় না, পশ্চিমবাংলায় এত গন্ডগোল কেন হয়েছে? এই যে শুরুর পর আমি ডেটগুলো বললাম। আচ্ছা একটা কথা মনে রাখবেন, পাঞ্জাবে কিন্তু আমাদের পিপল ট্রান্সফার হয়েছিল, জনবিনিময় হয়েছিল পাঞ্জাবে, কিন্তু পশ্চিমবঙ্গে সেই সময় কিন্তু জনবিনিময় হয়নি। যদিও প্রসঙ্গ উঠেছিল জনবিনিময়, কিন্তু সেই সময় প্রচন্ড চাপে তো জনবিনিময়টা হতে পারেনি, বিভিন্ন তার জন্য কারণ ছিল। তো সেই জায়গাটা দাঁড়িয়ে জনবিনিময় যদি হতো, তাহলে আর এই সমস্যাগুলো হতো না। তাই কোনো না কোনো সংগঠন এখনো জনবিনিময়ের কথা বলে। সেই সব আমরা বিতর্কিত জায়গায় যেতে চাইছি না, জনবিনিময় হওয়া উচিত কি অনুচিত। তো কিন্তু শ্যামাপ্রসাদ না থাকলে মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ বা বিভিন্ন যে আমরা
জেলাগুলোর কথা বলছি, তারা কিন্তু আর আমরা এই জায়গায় দাঁড়াতে পারতাম না, ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে এই আলোচনাগুলো করতে পারতাম না। তাই আমরা পশ্চিমবঙ্গ দিবস বলে এই প্রসিদ্ধ দিনটাকে আমরা ঘোষণা করছি। পশ্চিমবঙ্গের যে এই ইতিহাস আমরা দেখবো যে ধুলোয় কিন্তু চাপা পড়েছিল, তো সেই ধুলোয় চাপা পড়ে যাওয়া যে দিবস, সেই দিবসকে আমরা আজ আমাদের সরকারের চেষ্টায় বলুন বা আমাদের এই মহাবিদ্যালয়ের চেষ্টায় বলুন, সকলে একত্রিত হতে পেরেছি। বিক্ষিপ্ত ঘটনা, বহু দিনের যে চেপে থাকা ঘটনা, এই ঘটনাগুলোকে ধীরে ধীরে মানুষের সামনে আনতে হবে, বিভিন্ন গ্রন্থ অধ্যয়ন করতে হবে, তারপরে সত্য অসত্য এবং ইতিহাস আমরা বলে দিই, ইতিহাসের মধ্যেও কিন্তু বিকৃতি হয়। হ্যাঁ, এই ইতিহাস বিকৃতিগুলো আমরা সেই জায়গাগুলোকে দেখবো, যে ঘটনাক্রম পরপর আমরা যেগুলো যে সংস্কৃতির দিকটা যেমন ভারতবর্ষের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেই রকম এই রাজনৈতিক প্রেক্ষাপটটা কিন্তু সামাজিক গুরুত্বপূর্ণ। কারণ আগে আমাদের অস্তিত্ব, তারপরে কিন্তু আমাদের সংস্কৃতি। তাই অস্তিত্বের দিক থেকে দেখতে গেলে আজকের দিনটিকেই আমরা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার ক্ষেত্রে যথোপযুক্ত মনে করছি। সময় খুবই কম, আমি শেষ যে অংশটা বলেছিলাম তার রাজনৈতিক দর্শন পয়েন্ট করে 2-3 মিনিটের মধ্যে আমি বলার চেষ্টা করছি। যে শ্যামাপ্রসাদ মুখার্জি 1901 থেকে যেটা 53 তার যে লাইফ টাইম, যেটা তার যে তিনি ছিলেন, তো সেই সময়ে মূলত একজন রাজনৈতিক সংগঠনই তিনি ছিলেন না, একজন চিন্তাবিদ ছিলেন। ভারতীয় সভ্যতা ঐতিহ্যের ভিত্তিতে আধুনিক রাষ্ট্রের রূপরেখা নির্মাণের জন্য তিনি যথেষ্ট চেষ্টা করেছিলেন। তিনি বিশ্বাস করতেন ভারতের রাজনৈতিক ঐক্যের ভিত্তি নিহিত রয়েছে যে তার যে কৃষ্টি, তার যে সংস্কৃতির উপরে। তাই শুধুমাত্র আমরা চেঞ্জ হয়ে গিয়ে আমরা নতুন একটা ভৌগোলিক জায়গায় গেলাম, তাতে কিন্তু সংস্কৃতি বিপন্ন হয়ে পড়বে। তো এখানে মূলত আমরা দেখব শ্যামাপ্রসাদের যে রাজনৈতিক পটভূমি, সেখানে তার আলোচনার মধ্যে তার রাজনৈতিক যে কিংবদন্তি, তিনি উপাচার্য যেরকম ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ ছিলেন। ধর্মীয় ক্ষেত্রেও তার যদি ব্যবহার আমরা ধর্মের ক্ষেত্রে বলবো, তার প্রেরণা ছিলেন স্বামী প্রণবানন্দ। আপনারা স্বামী প্রণবানন্দ ভারত সেবাশ্রমগুলো আমরা দেখবো, স্বামী প্রণবানন্দই যেখানে আমাদের বালিগঞ্জের যে ভারত সেবাশ্রম, সেখানে গিয়ে তিনি কিন্তু দীর্ঘদিন অতিবাহিত করেছেন। ওখানে মানে রাজ্যের প্রদেশের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যাগুলো সেখানে তিনি আলোচনা করেছেন। এমনকি কোয়ালিশন সরকার থেকে তিনি বেরিয়ে আসা, এই সব ক্ষেত্রেই আমরা বলি প্রণবানন্দের প্রেরণা, প্রণবানন্দের আশীর্বাদ, প্রণবানন্দের অনুপ্রেরণা থাকে। তিনি তাকেই গুরু রূপে মানে গ্রহণ করেছেন। মূলত তার রাজনৈতিক দর্শন আলোচনার ক্ষেত্রে আমি 4টে কথা বলতে পারি। তার রাজনৈতিক প্রেক্ষাপটকে বিচার করলে যে সাংস্কৃতিক জাতীয়তাবাদ, আর হচ্ছে অখণ্ড ভারত, গণতন্ত্র, সাংবিধানিকতা ও জাতীয় সংহতি, এইগুলোই হচ্ছে তার যে রাজনীতির যে মূল দর্শন। যে তা এইগুলোকেই তিনি পাথেয় করে তার রাজনীতিটা শুরু করেছিলেন এবং রাজনীতিটা করেছেন। তো সাংস্কৃতিক জাতীয়তাবাদের ক্ষেত্রে রাজনৈতিক চুক্তি বা রাষ্ট্র ব্যবস্থা নয়, ভারতবর্ষের সুদীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্য, আধ্যাত্মিক মূল্যবোধ, ঐতিহাসিক অভিজ্ঞতা, এটাই তিনি প্রাধান্য দিয়েছিলেন এটাকে। তাই তার দৃষ্টিতে ভারত একটা রাজনৈতিক রাষ্ট্র হওয়ায় বহু পূর্বে সেটা একটা সাংস্কৃতিক জাতি ছিল, সাংস্কৃতিক কালচারাল নেশন হিসেবে প্রতিষ্ঠিত ছিল। তিনি সবসময় মনে করতেন যে বাংলা সংস্কৃতি ভারতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। ভারত ছাড়া বাংলার কল্পনা আমরা করব না। আজ আমরা কিছুদিন আগে বিশ্ব বাংলার লোগো দেখতাম। আচ্ছা, ভারতকে বাদ দিয়ে আমরা আমাদের অস্তিত্ব স্থাপনের জন্য এত চিন্তা ভাবনা কেন করছি? বিশ্ব বাংলা লোগোটা দেখবেন, পৃথিবী আছে, তার মধ্যে বাংলা আছে, ভারত নেই। ভারত কোথায় গেল? ভারতের অস্তিত্ব ছাড়া আমরা বাংলার অস্তিত্বকে কিভাবে কল্পনা করতে পারি? তাহলে ভারতীয় সংস্কৃতিটাই তো আমাদের বাংলার সংস্কৃতি, ভারতীয় কৃষ্টি, সেটাই তো আমাদের বাংলার কৃষ্টি। তাকেই তো আমরা সেই সংস্কৃতিকে নিয়েই তো, স্যারের কথায় যদি বলি যে নর্থ বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, তাহলে এটাই তো ভারতের কৃষ্টি। ভারতীয় সংস্কৃতির
অবিচ্ছেদ্য অংশ বলে তিনি সংস্কৃতিকে মনে করতেন। সেই সংস্কৃতিকে পাথেয় করে রবীন্দ্রনাথ বলুন, হ্যাঁ, বঙ্কিমচন্দ্র বলুন, আপনারা রবীন্দ্রনাথের কিছু করবেন যে এটা কেন বললেন ওটা কোনো বিতর্কে যাচ্ছে না। আমি একটা বলছি, রবীন্দ্রনাথ যতদিন লেখালেখি করেছেন মানুষের কিন্তু চিন্তা ভাবনা, চিন্তা চেতনার পরিবর্তন হতেই পারে। হ্যাঁ, তার এই ধরনের কবি 10 বছর উনি লেখাপড়া তো লেখালেখি করেননি, একটা লাইফ লং তিনি একটা লিখেছেন। তাহলে সেখানে আমরা তার মূল যে চিন্তা ভাবনার মধ্যে কিছু হয়তো, কিন্তু শেষ হয়ে দিকে আমরা দেখব যে ভারতীয় সংস্কৃতির প্রতি, উপনিষদের প্রতি তার যে দৃঢ় বিশ্বাস, সেখান থেকে কিন্তু আমাদের শ্যামাপ্রসাদের সেই আদর্শ চিন্তা চেতনা তিনি কিন্তু সেখানে প্রকাশ করতে পেরেছিলেন। তিনি বলে, রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রসিদ্ধ উক্তি আমরা বলতে পারি, ভারতবর্ষের ইতিহাস হচ্ছে আমাদের মিলনের ইতিহাস। ভারতবর্ষ মেলাতে জানে, কিন্তু তাহলে বাংলা মেলাতে জানে না কেন? এটা নয়, আগে আমাদের অস্তিত্ব, বাংলা তো আর মেলানো সম্ভব নয়। শ্যামাপ্রসাদ বুঝতে পেরে গেছিলেন যে বাংলাকে আর, মানে অখণ্ড ভারতকে আর বাঁচানো সম্ভব নয়। তাই আমাদের বিভিন্ন বেদের যে মন্ত্র আমরা যাই বল, সংগচ্ছদ্ধম সংবদ্ধম সঙ্গ মনাংশী জানতাম, এই সমস্ত উক্তি কিন্তু তার জাতীয়তাবাদী আন্দোলনকে অনুপ্রেরণা দেয়। সামাজিক সাংস্কৃতিক ঐক্যের আদর্শ সেখানে প্রকাশিত হয়। তিনি একটা জায়গায় বলছেন, ইন্ডিয়া ইজ নট merely a piece of land, it is a living cultural personality shaped through centuries of common history and tradition. তাহলে দেখুন যে এই উক্তির মাধ্যমে তার সাংস্কৃতিক জাতীয়তাবাদের যে মূল দর্শন, এটা কিন্তু আমরা প্রতিফলন করতে পেরেছি। যে ভারত একটা ভূখণ্ড নয়, এটা শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে ওঠা যে ইতিহাস এবং ঐতিহ্যের দ্বারা নির্মিত। তারপরে আমরা দেখব যে রাজনৈতিক স্বাধীনতা তখনই অর্থবহ হয় যখন তার জাতির সাংস্কৃতিক আত্মপরিচয়ের সঙ্গে যুক্ত থাকে। এখন আমরা জাতীয়তাবোধ, জাতীয়তাবাদ, এই বিষয়গুলো, মৌল ভাবনা, মৌল চিন্তা, মৌলবাদ থেকে বেরিয়ে আমরা জাতীয়তাবাদের যদি চেতনায় অনুপ্রাণিত হতে পারি, তাহলেই মনে হয় আজকের দিনটি পালন করা সফল হবে। বিষ্ণু পুরাণের যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষ এখনো আমাদের স্বপ্ন। বিষ্ণু পুরাণে যেটা বলা হয়েছে, উত্তরং যৎ সমুদ্রস্য হিমাগ্রেশ্চৈব দক্ষিণম বর্ষং তৎ ভারতং নাম ভারতী ইয়াত্র সন্ততি। তাহলে সেই ভারত এখনো আমাদের স্বপ্ন, যে অখণ্ড ভারত। তো মুখোপাধ্যায় মনে করতেন যে সাংস্কৃতিক একত্বই ভারতীয় জাতীয়তার প্রকৃত ভিত্তি। অখণ্ডতার প্রশ্নেও তিনি যথেষ্ট তার আমরা চিন্তন দেখতে পাবো। তিনি বলছেন, রিলিজিয়ান ক্যানট বি দ্য বেসিস অফ ন্যাশনালিটি, কালচার এন্ড কমন হেরিটেজ ফ্রম দ্য ট্রু ফাউন্ডেশন অফ নেচার। ধর্ম কখনো জাতীয়তার ভিত্তি হতে পারে না। সংস্কৃতি ও অভিন্ন ঐতিহ্যই একটি জাতির প্রকৃত ভিত্তি। তো অখণ্ড ভারতের ধারণার সাথে সাংস্কৃতিক জাতীয়তাবাদের যে সম্পর্ককে তিনি যোগ করতে পেরেছিলেন, তার মতে হিন্দুত্ব এমন একটি জীবন দর্শন, এটা সহিষ্ণু, মানবতাবাদ ও আধ্যাত্মিকতার শিক্ষা দেয়। আধ্যাত্মিক আর কথা ছাড়া কখনোই আমরা একজন পরিপূর্ণ মানব হতে পারি না। তো সেটাই তিনি তার মানে দর্শনে আমরা দেখতে পাবো। এছাড়া তার যে সাংস্কৃতিক ঐক্য ছাড়া রাজনৈতিক ঐক্য কখনো দীর্ঘস্থায়ী হতে পারে না, এটাও তার বক্তব্যে আমরা প্রতিফলিত হতে দেখব। এইভাবে মোটামুটি তার যে এই 5টি বিন্দু, হ্যাঁ, এই 5টি পয়েন্ট তার দর্শনের, মোটামুটি রাজনৈতিক দর্শনে প্রতিফলিত হচ্ছে বলে আমি মনে করছি। আজকের এই সুন্দর আয়োজক এই নুরুল ইসলাম, শহীদ নুরুল ইসলাম কলেজের সমস্ত পরিচালন সমিতি সহ অধ্যাপক, অধ্যাপিকাবৃন্দ, ছাত্রছাত্রী, দেশের সকলে ঐকান্তিক প্রচেষ্টায় আয়োজিত এই সভায় আমাকে কিছু বলতে দেওয়া, যে এই সুযোগটা দেওয়ার জন্য আমি সকলের কাছে নতমস্তকে প্রণাম, কৃতজ্ঞতা, আদর প্রকাশ করছি এবং আমার বাণীকে বিরাম দিচ্ছি। ধন্যবাদ স্যার। স্যারের বক্তব্যের মধ্যে দিয়ে অনেক অজানা, অদর্শিত ইতিহাস আজ আমাদের সামনে চর্চা হলো, আমরা শুনলাম, আমরা জ্ঞান সমৃদ্ধ হলাম। ধন্যবাদ আরেকবার স্যারকে। এবার চলে আসে আমাদের পরবর্তী অনুষ্ঠানে। এবার সমবেত সঙ্গীত পরিবেশন করতে আসছে এসএস ভলেন্টিয়ার
প্রিয়াঙ্কা মণ্ডল, আখি মজুমদার, স্নেহা দাস, মিতা সরকার, দিশা মণ্ডল, সৌমি বিশ্বাস, দিদি মণ্ডল, সায়ন গাজী, শাহিনুর আলম, সুনিতা মণ্ডল, বিশ্বজিৎ দাস, সুমিতাভ মণ্ডল, গৌরব বাচ্চা। সঞ্জনা চৌধুরী, সবাইকে আসার জন্য অনুরোধ করি। চলে আয় চলে আয় চলে আয়। চেয়ারগুলোকে সামনে কর, চেয়ারগুলোকে সামনে চেয়ারগুলোকে মাঝখানে দিয়ে দিয়ে স্যাররা নামছেন। বাবা একটুখানি হেল্প কর না বাবা, যা। শুরু কর। সকল
goes to ধন্যবাদ ভলেন্টিয়ারদেরকে এত সুন্দর একটু বসে যান প্রোগ্রাম শেষ হয়নি সমাবেশ সঙ্গীত হয়েছে সমাপ্তি সঙ্গীত হয়নি একটুখানি আমাদের ভলেন্টিয়ারটা অনেক প্রিপারেশন নিয়ে এসেছে একটু প্লিজ একটু থাকার জন্য অনুরোধ করছি সবাই বেশিক্ষণ আমরা সময় নেব না এবার আমাদের এনএসএস ভলেন্টিয়ার দিশা মণ্ডলকে এখানে ডেকে নিচ্ছি কিছু বলার জন্য আজকে ধরো একটু বসে এই তোরা চুপ করে বস তো এই লাইভ শেষ করে দিচ্ছি লাইভ শেষ করে দেবো লাইভ শেষ করে দেবো হ্যাঁ স্যার লাইভ বন্ধ ভিডিও কর ভিডিও ঠিক আছে লাইভ কর লাইভ বলো তো আমি যতক্ষণ করছি লাইভ হচ্ছে আজ পশ্চিমবঙ্গ দিবসে আমি পশ্চিমবঙ্গের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও আমাদের দায়িত্ব সম্পর্কে একটি বক্তব্য রাখছি সম্মানিত শ্রদ্ধেয় অধ্যক্ষ মহাশয় সম্মানিত শিক্ষক শিক্ষিকা ও উপস্থিত আমার প্রিয় স্বেচ্ছাসেবী বন্ধুগণ উপস্থিত সকলকে আমার প্রণাম ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আমার বক্তব্য শুরু করছি আজকের এই দিনটি আমাদের কাছে শুধুমাত্র একটি আনুষ্ঠানিক উদযাপনের দিন নয় এটি আত্মপরিচয় ইতিহাস সচেতনতা সংস্কৃতি গৌরব এবং ভবিষ্যৎ নির্মাণের এক গুরুত্বপূর্ণ উপলক্ষ পশ্চিমবঙ্গ দিবস আমাদের সেই ঐতিহাসিক যাত্রাপথের কথা স্মরণ করিয়ে দেয় যার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ একটি স্বতন্ত্র রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং ভারতের সাংস্কৃতিক ও ভৌগোলিক মানচিত্রে একটি বিশেষ স্থান অধিকার করেছে বন্ধুগণ ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই বাংলা শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয় একটি চেতনা একটি সংস্কৃতি একটি জীবন দর্শন প্রাচীনকাল থেকে এই ভূখণ্ড জ্ঞান চর্চা ইতিহাস দর্শন বিজ্ঞান শিল্প ও মানবাধিকারের এক উজ্জ্বল কেন্দ্র হিসাবে পরিচিত পাল ও সেন যুগ থেকে শুরু করে মধ্যযুগের বৈষ্ণব আন্দোলন 19 শতকের নবজাগরণ এবং স্বাধীনতা সংগ্রাম প্রতিটি যুগেই বাংলা ভারতীয় সভ্যতাকে নতুন দিশা দেখিয়েছে বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছেন রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর জগদীশচন্দ্র বসু আচার্য প্রফুল্লচন্দ্র রায় এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো বিশ্ববরেণ্য মনীষীরা তাদের চিন্তা ও কর্ম আজও আমাদের পর্দায় থাকে পশ্চিমবঙ্গ দিবসের মূল তাৎপর্য নিহিত রয়েছে ইতিহাসকে স্মরণ করার মধ্যে দেশভাগ ছিল ভারতীয় ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায় লক্ষ লক্ষ মানুষ তাদের ঘর বাড়ি সম্পদ আপনজন হারিয়েছিল সেই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ একটি নতুন পরিচয় লাভ করে এই ইতিহাস আমাদের শুধু অতীতের কথা মনে করিয়ে দেয় না এটি আমাদের শেখায় কিভাবে সংকটের মধ্যেও মানুষ আশা সাহস এবং অর্থাবসায়ের মাধ্যমে নতুন ভবিষ্যৎ নির্মাণ করতে পারে প্রিয় বন্ধুগণ পশ্চিমবঙ্গের প্রকৃত শক্তি তার বৈচিত্র্যের মধ্যে নিহিত এই রাজ্যে বিভিন্ন ভাষা ধর্ম জাতি ও সংস্কৃতির মানুষ যুগ যুগ ধরে একসঙ্গে বসবাস করে আসছে এই সম্প্রীতি ও সহাবস্থানই পশ্চিমবঙ্গের অন্যতম গৌরব তাই পশ্চিমবঙ্গ দিবস আমাদের কাছে সম্প্রীতি সহমর্মিতা এবং সামাজিক ঐক্যের প্রতীক আজ যখন আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করছি তখন আমাদের মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গ শুধু অতীতের গৌরব নিয়ে বেছে নিই বর্তমান ও ভবিষ্যতের উন্নয়নের ক্ষেত্রেও এই রাজ্যের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষি শিল্প তথ্য প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি ক্রীড়া প্রতিটি ক্ষেত্রেই পশ্চিমবঙ্গ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দেশের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় গবেষণা প্রতিষ্ঠান
সাহিত্য সংস্কৃতি কেন্দ্র এবং শিল্প ঐতিহ্যের ধারক হিসাবে পশ্চিমবঙ্গ আজও অগ্রগণ্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে আমার বিশেষ আবেদন, তোমরা নিজের রাজ্যের ইতিহাস জানো, নিজের ভাষাকে ভালোবাসো, বাংলা সাহিত্য পড়ো, বাংলা সাহিত্যকে জানো এবং বাংলার মহাসংস্কৃতির জীবন থেকে শিক্ষা গ্রহণ করো। আধুনিক প্রযুক্তির যুগে বিশ্ব নাগরিক হওয়া যেমন জরুরি, তেমনি নিজের শিকড়কে জানা সমান গুরুত্বপূর্ণ। কারণ শিকড় যত গভীর হবে, বিকাশের বৃক্ষও তত শক্তিশালী হবে। আমরা যদি পশ্চিমবঙ্গকে সত্যিকার অর্থে সম্মান জানাতে চাই, তাহলে শুধু একটি অনুষ্ঠান করলেই হবে না। আমাদের পরিবেশ রক্ষা করতে হবে, নারী পুরুষের সমতা প্রতিষ্ঠা করতে হবে, শিক্ষা বিস্তারের কাজ করতে হবে, সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং মানবিক মূল্যবোধকে জীবনের অংশ করে তুলতে হবে। এইভাবেই আমরা পশ্চিমবঙ্গের প্রকৃত উত্তরসূরি হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারব। জাতীয় সেবা প্রকল্পের স্বেচ্ছাসেবী হিসাবে আমরা বিশ্বাস করি নট মি বাট ইউ। এই আদর্শ আমাদের শেখায় যে সমাজের কল্যাণের মধ্যেই ব্যক্তির কল্যাণ নিহিত। তাই পশ্চিমবঙ্গ দিবসের এই পবিত্র দিনে আমরা অঙ্গীকার করি যে মানব সেবা, পরিবেশ সংরক্ষণ, সামাজিক সচেতনতা এবং জাতীয় উন্নয়নের কাজে আমরা নিজেদের নিয়োজিত রাখব। বন্ধুগণ, পশ্চিমবঙ্গ আমাদের জন্মভূমি, আমাদের সংস্কৃতির আধার এবং পরিচয়ের ভিত্তি। এই মাটির ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি এবং মানবিক মূল্যবোধ আমাদের গর্বের বিষয়। বাংলার প্রতি এই গভীর ভালোবাসার কথাই প্রতিধ্বনিত হয়েছে আমাদের সাহিত্য ও সঙ্গীতের ভাণ্ডারে। এই প্রসঙ্গে আমরা স্মরণ করতে পারি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। বাংলার প্রতি ভালোবাসা ও আত্মিক বন্ধনের কথা বলতে গেলে আমাদের মনে পড়ে তার সেই অমর সৃষ্টি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই কয়েকটি শব্দের মধ্যেই নিহিত রয়েছে বাঙালির মাতৃভূমির প্রতি গভীর প্রেম, শ্রদ্ধা ও আবেগ। বাংলার প্রকৃতি, নদী, মাঠ, মানুষ, ভাষা ও সংস্কৃতি আমাদের অস্তিত্বের সঙ্গে এমনভাবে জড়িয়ে আছে যে বাংলাকে ভালোবাসা মানে নিজের শিকড়কে ভালোবাসা, নিজের পরিচয়কে সম্মান করা। এইভাবে আধুনিক বাংলা কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশ তার অমর পঙ্ক্তিতে লিখেছেন, আবার আসিব ফিরে ধানসিঁড়ি ধীরে ধীরে এই বাংলায়। এই পঙ্ক্তির মধ্যে আমরা খুঁজে পাই বাংলার মাটি ও মানুষের প্রতি এক চিরন্তন আকর্ষণ। বাংলার নদী, প্রকৃতি, গ্রামীণ জীবন এবং সাংস্কৃতিক ঐতিহ্য এমন এক আবেগ সৃষ্টি করে যা মানুষকে বারবার এই বাংলার কাছেই ফিরিয়ে আনে। রবীন্দ্রনাথ ঠাকুর আবার লিখেছেন, সার্থক জল আমরা পেয়েছি এই দেশে। এই উক্তি আমাদের স্মরণ করিয়ে দেয় যে বাংলার মতো সমৃদ্ধ সাংস্কৃতিক ও মানবিক ঐতিহ্যের অধিকারী ভূমিতে জন্মগ্রহণ করা সত্যিই গৌরবের বিষয়। তাই পশ্চিমবঙ্গ দিবস কেবল একটি ঐতিহাসিক স্মরণীয় দিবস নয়, এটি আমাদের মাতৃভূমির প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা এবং দায়বদ্ধতার এক গভীর প্রকাশ। আজকের এই দিনে আমরা প্রত্যেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে বাংলার ভাষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধকে ধারণ করে আমরা একটি আরো সুন্দর, সমৃদ্ধ, বিজ্ঞানমনস্ক ও প্রগতিশীল পশ্চিমবঙ্গ গড়ে তুলব, যেটাই হবে পশ্চিমবঙ্গ দিবস পালনের প্রকৃত সার্থকতা। বর্তমানে পশ্চিমবঙ্গের গর্ব অনেক ক্ষেত্রে ক্ষুণ্ণ হয়েছে, তবে আমরা আশা রাখি ভবিষ্যতে পশ্চিমবঙ্গ আবার তার মৃত গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হবে। আরো একবার সকলকে পশ্চিমবঙ্গ দিবসের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। Heritage clap goes to ধন্যবাদ দিশাকে এত সুন্দর বক্তব্য রাখার জন্য। এবার আমরা দেখে নিচ্ছি আমাদের আরেকজন এনএসএস ভলেন্টিয়ার বিশ্বজিৎ দাসকে। বিশ্বজিৎ দাস একটি স্বরচিত কবিতা আমাদের সামনে পাঠ করবে। কবিতা শোটা ছাড়বে তা না। নমস্কার সবাইকে। এই কক্ষে উপস্থিত সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা প্রণাম জানিয়ে আজকের এই বিশেষ দিনে আমার নিবেদন
স্বরচিত কবিতা পশ্চিমবঙ্গ দিবস। বাংলায় আমার জন্মভূমি, বাংলা আমার প্রাণ, এই বাংলায় জড়িয়ে আছে কত মহান প্রাণ। বাংলায় আমার রবীন্দ্রনাথ আর নজরুলের গান, এর সঙ্গে গাহি আমরা আমাদের এই প্রাণ। বাংলায় দেখি সবুজ দিকে কৃষকের কত আশা, কখনো বা তাল গাছেতে বাবুই পাখির বাসা। বাংলায় আমার শিউলি ফুল আর কদম ফুলের শোভা, কখনো বা আম কাঁঠালের গন্ধে আকাশ ভরা। এইভাবেই সারা জীবন থাকুক আমাদের এই বাংলা, ঐক্য প্রেম আর মানবতায় ধরুক সবার সামনে নিয়ে যা, পশ্চিমবঙ্গ দিবস আজ আনন্দের দিন, এসো সবাই শপথ করি শোধ করব মায়ের দিন। ধন্যবাদ সবাইকে। এটা ধরো, এটা ধরো। এটা কি ধরো, এটা কি ধরো, এটা ধরো। ধন্যবাদ বিশ্বজিৎ। এবার পরবর্তী বক্তা হিসেবে সুনিতাকে এখানে ডেকে নিচ্ছি। এবং বাঙালি জাতীয় সংস্কার গৌরবকে স্মরণ করার এক বিশেষ দিন। এই দিবস আমাদের শুধু একটি রাজ্যের প্রতিষ্ঠার ইতিহাসই মনে করিয়ে দেয় না, বরং পশ্চিমবঙ্গের দীর্ঘ সাংস্কৃতিক, সামাজিক ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা ও নিবেদনের সুযোগ করে দেয়। দেশভাগের প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের জন্ম হলেও এই রাজ্য পরবর্তীকালে শিক্ষা, সাহিত্য, শিল্প, বিজ্ঞান, সমাজ সংস্কার ও জাতীয়তাবাদী আন্দোলনের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হিসাবে আত্মপ্রকাশ করে। তাই আজকে এই বিশেষ দিনে পশ্চিমবঙ্গ দিবসের গুরুত্ব ও তাৎপর্য আলোচনায় আমি মূলত কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। এই প্রসঙ্গে প্রথমেই ঐতিহাসিক গুরুত্ব প্রসঙ্গে আলোচনা করি। পশ্চিমবঙ্গ দিবসের প্রধান গুরুত্ব নিহিত রয়েছে এক ঐতিহাসিক প্রেক্ষাপটে। 1947 সালে ভারত স্বাধীনতা লাভের সময় অবিভক্ত বাংলার ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়। পূর্ব বাংলা পাকিস্তানের অংশ, বর্তমানে বাংলাদেশ, এবং পশ্চিম ভারতের অন্তর্ভুক্ত হয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের সৃষ্টি হয়। এই ঘটনাটি ছিল বহু মানবের ত্যাগ, সংগ্রাম, উদ্ধত্ত জীবন এবং নতুন করে সমাজ গঠনের ইতিহাসের সঙ্গে জড়িত। পশ্চিমবঙ্গ দিবস সেই ইতিহাসকে স্মরণ করার একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি। এটি নতুন জন্ম, দেশের ভাগের বাস্তবতা, স্বাধীনতা সংগ্রামের মূল্য এবং গণতান্ত্রিক রাষ্ট্রের গঠনের ইতিহাসের সম্পর্কে সচেতন করে। এবার আমি সাংস্কৃতিক গুরুত্ব প্রসঙ্গে বলি। পশ্চিমবঙ্গ বাংলা ভাষা ও সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্র। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, শরৎচন্দ্র রায় সহ অসংখ্য মনীষীর কর্মধারা পশ্চিমবঙ্গকে সমৃদ্ধ করেছে। তাই এই দিবসকে পালনের মাধ্যমে বাংলা ভাষার মর্যাদা রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। শুধু তাই লোক সংস্কৃতি, বাউল গান, নৃত্য, কবিতা, যাত্রা ও লোকশিল্পের সংরক্ষণের প্রয়োজনীয়তা স্মরণ করে এবং বাঙালি সাহিত্য, সঙ্গীত, নাটক, চলচ্চিত্র ও চারুকলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া হয়। দ্বিতীয়ত, এটা অবশ্যই মানতে হবে পশ্চিমবঙ্গ দিবস বাঙালির আত্মপরিচয়ের প্রতীক। পশ্চিমবঙ্গ দিবস বাঙালির আত্মপরিচয় ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের প্রতীক। বাংলা ভাষা, সাহিত্য, খাদ্যাভ্যাস, উৎসব পার্বণ এবং জীবন দর্শনের মধ্য দিয়ে বাঙালি যে পরিচয় গড়ে তুলেছে, এই দিবসে সেই পরিচয়কে উদযাপন করা হয়।
পশ্চিমবঙ্গ বহু ধর্ম, ভাষা ও সংস্কৃতির মানুষের আবাসভূমি। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করে। এই দিবস আমাদের শেখায় বৈচিত্র্যের মধ্যে ঐক্য নিহিত, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার প্রয়োজন, সামাজিক ন্যায়, মানবতা ও সহমর্মিতার মূল্যবোধকে শক্তিশালী করতে হবে। পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের অন্যতম লক্ষ্য হল শিক্ষা ও নবজাগরণের ঐতিহ্য স্মরণ। প্রসঙ্গত আমরা জানি ভারতীয় নবজাগরণের অন্যতম কেন্দ্র ছিল বাংলা। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, বেগম রোকেয়া, কেশবচন্দ্র সেন প্রমুখ সমাজ সংস্কারকের সমাজের নতুন চিন্তাধারা দিগন্ত উন্মোচন করেছিল। পশ্চিমবঙ্গ দিবস সেই নবজাগরণের ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয় এবং শিক্ষার প্রসার, শিক্ষা, সামাজিক সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে। এবার আসি জাতীয় উন্নয়নের পশ্চিমবঙ্গের অবদান। স্বাধীনতা আন্দোলনে শুরু করে আধুনিক ভারত নির্মাণে পশ্চিমবঙ্গের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহিত্য, বিজ্ঞান, অর্থনীতি, ক্রীড়া, শিল্প ও প্রযুক্তি প্রতিটি ক্ষেত্রে পশ্চিমবঙ্গ দেশকে নেতৃত্ব দিয়েছে। এই দিবসে আমরা স্মরণ করি স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ, বিজ্ঞানী ও শিক্ষাবিদদের অবদান, শিল্পী ও সাহিত্যিকদের সৃজনশীল কর্মধারা, সমাজ সংস্কারকদের মানবতামূলক উদ্যোগ। সবশেষে বলি, পশ্চিমবঙ্গ দিবস শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়, এটি পশ্চিমবঙ্গের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, সংগ্রাম ও অর্জনের এক গৌরবময় স্মারক। এই দিন আমাদের অতীতকে জানায়, বর্তমানকে মূল্য করা এবং ভবিষ্যতের জন্য নতুন অঙ্গীকার প্রসঙ্গের সুযোগ করে দেয়। বাঙালির সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকার, মানবতাবাদী চেতনা, জ্ঞান চর্চা ও সামাজিক সম্প্রীতির আদর্শকে ধারণ করে আমরা যদি এগিয়ে যেতে পারি, তবে পশ্চিমবঙ্গ আরও সমৃদ্ধ, প্রগতিশীল ও মানবিক রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হবে। তাই পশ্চিমবঙ্গ দিবসের প্রকৃত তাৎপর্য নিহিত রয়েছে ইতিহাস চেতনা, সাংস্কৃতিক গৌরব, সামাজিক দায়বদ্ধতা এবং উন্নত ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকারের মধ্যে। পশ্চিমবঙ্গের গৌরবময় ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যকে স্মরণ করতে গেলে আমরা সকল মনীষীরা ও গর্ব বাংলাকে বিশ্ব দরবারে বিশেষ মর্যাদা প্রদান করেছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে লিখেছেন, আমার জন্মেছে এই দেশে, এই বাণী আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলার প্রতি আর্থিক বন্ধনের কথা স্মরণ করিয়ে দেয়। স্বামী বিবেকানন্দ যুব সমাজকে আহ্বান জানিয়েছেন, ওঠো, জাগো এবং লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না। পশ্চিমবঙ্গ দিবসের তাৎপর্য উপলব্ধি করতে আমাদেরও মানব সেবা, সমাজ গঠনের কাজ আত্মনিয়োগ করতে হবে। শিক্ষা ও মানবিকতার প্রসঙ্গে বিদ্যাসাগরের অমর বাণী, বিদ্যা মানুষের প্রকৃত অবদান, আজ সমানভাবে প্রশংসিত। কারণ শিক্ষা ও মানবিক মূল্যবোধ একটি উন্নত সমাজ নির্মাণের প্রধান ভিত্তি। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক ঐক্যের ক্ষেত্রে কাজী নজরুল ইসলামের অমর উচ্চারণ, মোরা একই বৃত্তে দুটি হিন্দু মুসলমান। পশ্চিমবঙ্গের বহুত্ববাদী সংস্কৃতির এক অন্যতম প্রতীক। এই সমৃদ্ধির ঐতিহ্য রক্ষা আমাদের সকলের দায়িত্ব। স্বাধীনতা সংগ্রামের বাংলার অবদান স্মরণ করতে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু এই ধন্যবাদ সুমিতাকে। আসলে সুমিতা একটু শরীরটা অসুস্থ এবং
প্রিপারেশনের জন্য সেরকম টাইমও পাইনি, যার জন্য একটু এদিক ওদিক হয়েছে। কোনো অসুবিধা নেই, পরে আরো ভালো বলবে। এবার আমাদের আরেক এনএসএস ভলান্টিয়ার শাহিনুর আলমকে এখানে ডেকে নিচ্ছি। ও আরেক নিজের লেখা একটি কবিতা আমাদের সামনে পরিবেশন করতে চলেছে। শাহিনুর চলে এসেছে। ওই ফোনটা সাইনড দাও, ওইটা সাইনড এই কারো ফোন একটা দিত। কবিতার নাম পশ্চিমবঙ্গ। একটু খেয়াল করলে টের পাওয়া যায় এই রাজ্যটা শুধু মানচিত্রের একটা তার, এটা আসলে একটা তার, অদ্ভুত মায়ার, যার সকালটা শুরু হয় পাড়ার মোড়ে চায়ের দোকানে খবরের কাগজ আর তর্কের মাধ্যমে, আর দুপুরগুলো লুকিয়ে থাকে একটুখানি আলসেমি ঘুমের। আর বিকেল হলে মনটা কেমন যেন হু করে ওঠে গঙ্গার ঘাটে যাওয়ার জন্য। কত ঝড় ঝাপটা গেল, কত ভাগাভাগির কষ্ট এই মাটি সহ্য করেছে, তবুও এর দুপুরের আওয়াজ থামে, এর উৎসবের আলো কমে। এখানে রকে বসে আড্ডা দেওয়া ওই ছেলেটা যেমন সত্যি, বইমেলার ধুলো মাখা চশমা পরা ওই মেয়েটাও ঠিক একই রকম সত্যি। উত্তরের পাহাড়ি বাতাস যখন দক্ষিণের সাগরে মিশে, তখন মনে হয় আমরা তো আসলে একাত্ম হয়ে আছি এই একটা বুকে। শহুরে কোলাহল আর রাজনীতির কুতর্কের বাইরেও একটা অন্য পশ্চিমবঙ্গ আছে। সেখানে ভোরের আলো ফুটতে চাষি ভাই মাটি করবে, সেখানে বাউলের একতারায় আজও সাইজির গান বাজে, সেখানে সবুজ ধানের খেতে বাতাস দোল দিয়ে যায়, আর বাঁশ বাগানের মাঠের উপর দিয়ে দেখে যায় চীনা কোনো পাখি। বিকেলের চরে যখন জেলেরা জাল গোটায়, কিংবা পুজোর মুখে যখন কাশ ফুলের মাঠ সাদা হয়ে যায়, তখন মনে হয় এই তো আমার আসল দেশ। কত কৌতূহল, কত ভাগাভাগের কাজ খেলা চলে চারিপাশে, তবু দিন শেষে সাজের প্রদীপটা যখন তুলসী পাতায় জ্বলে ওঠে, আর মসজিদের মাইক থেকে যখন আজানের ধ্বনি শোনা যায়, তখন সব বিভেদ ভুলে শান্ত হয়ে আসে এই গান। তুমি যেমনই যত শান্তি তোমার মধ্যে থাক, দিন শেষে তুমি আমাদের ঘর, তুমি আমাদের শান্তি। NSS card goes to থ্যাংক ইউ শাহিনুরকে এত সুন্দরভাবে আমার পশ্চিমবঙ্গকে কবিতার মাধ্যমে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা এই পর্যায়ে অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। অনুগ্রহ করে সবাইকে অনুরোধ করব একটু সময় উঠে দাঁড়াবেন, আমরা একটু বন্দে মাতরম গানটি। এইটা হয়ে যাওয়ার পর পাশের ঘরে একটা আর্ট এক্সিবিশন করা হয়েছে পশ্চিমবঙ্গের উপর, তা সবাইকে অনুরোধ করবো একটু এখানে আসার জন্য। সুমন কই গেল? ওকে বললাম যে কি চাই কোথায়? ঠিক আছে স্যার, এটাতেই ধরে দিচ্ছি। হ্যান্ডব্যাগে ট্রাই কর, হ্যান্ডব্যাগে স্পিকারের ওখানে আমরা দিয়ে দেব।
একটু অনুরোধ করব পাশের ঘরে আমাদের আর এনএসএস ভলেন্টিয়ারদেরকে বিশেষভাবে অনুরোধ করছে, তো হয়তো তোমরা আগে ওই ঘরটায় চলে যাও, যার যার যেটা আর্ট আছে তার সামনে তোমরা দাঁড়াবে। দরজা বন্ধ। এই দরজা বন্ধ করলে তো আমার বাইরে যেতে হবে, বাইরে যেতে হবে। আগে তুই ঢুকে যা, দরজাটা বন্ধ কর। বিয়েটা কোথায়? ওটা ওর হাতে, ওর হাতে দে, ওর হাতে দে। না না না, না দরজা তাহলে আমার কি করে হবে? উদ্বোধন হচ্ছে তো। এটা এইভাবে রাখ। এটা ফিতে কাটাটা কিভাবে দেখাবে? সেটাই তো আমি জানি। দরজা খুলে দেয়, ফিতিরা কাটতে হয়। দরজা খুলে এই স্টপ। এই দাদা ভিডিও করছো তো এমনি বলি। NSS clap goes to এনএসএস এর রিজিওনাল ডিরেক্টর কলকাতার উদ্যোগে এবার একটা পোস্টার কম্পিটিশনের আয়োজন করা হয়েছে, যার দুটো থিম আমার চোখে পশ্চিমবঙ্গ এবং পশ্চিম, তার উপর আমাদের ভলেন্টিয়াররা এই পোস্টারগুলো তৈরি করেছে। বাংলার মুখ আমি দেখিয়েছি আরেকটা। হ্যাঁ, বাংলা মুখ আমি দেখিয়েছি, সরি ভুলে গেছি। একদম শর্ট টাইম পাওয়া গেছে, সেরকম সময়ই পাওয়া যায় না। তারপর ওরা প্রতিনিয়ত যেভাবে ছবিগুলোকে সোনালি ও আজকে আসতে পারেনি। ওয়াটার কালারে রেখেছে তো, ওয়াটার কালার খুব টাফ তো, ভালো রেখেছে। ওয়াটার কালারে আঁকাটা আরো ঝামেলা। এত কম সময় এরা যে এইভাবে পোস্টার তৈরি করতে পারবে, এটা আমি শুধু ধাক্কা খাচ্ছি। আমাদের ধারণার বাইরে ছিল। না ভালো, খুব ভালো। দুটোই লাগবে, জিওটা ছাড়াটা আমার ফটোটা বেশি ক্লিয়ার আসবে। এটা এটা এঁকেছে এটা এঁকেছে সঞ্জনা সৌগতালি, এটা হচ্ছে সৌমি, এটা হচ্ছে স্নেহা, স্নেহা, এটা এটা কি জানো? আদিত্য, ওখানেই থাকে না। আদিত্য, এটা এঁকেছে সুনিতা, এটা এঁকেছে হলো ইয়ে কি বলে দিতি, আর এটা এঁকেছে হচ্ছে আখি। ভালো ভালো। না, ওরা কন্টিনিউ পোস্টার বা অন্যান্য আমরা ওইগুলো আমাদের এই হ্যাঁ, ভলেন্টিয়ার ও, ভালো ওটা- ছবি আছে, বিভিন্ন অনুষ্ঠানে ওরা খুব সুন্দর। স্যার এখানে এনএসএস ভলেন্টিয়ারদেরকে নিয়ে আপনাদের সাথে একটা ফটো তুলে নিই স্যার। চলে এসো, চলে এসো। এনএসএস ভলেন্টিয়াররা চলে আয়, ভলেন্টিয়াররা চলে আয় সামনে। এনএসএস ভলেন্টিয়াররা পোস্টারগুলো পাওয়া যাচ্ছে তাহলে ওখানে বসে এখানে যারা এইটাতে পার্টিসিপেট করে ওই ঘরেই চলো। ঠিক আছে চল। আচ্ছা লাইভ এবার ক্যান্সেল।